আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা 25 থেকে 27 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। প্রায় দু ঘন্টা ধরে ক্যাফেটেরিয়াতে বসে আছে ইতিশাম। পুরো ক্যাফে নিথর নিস্তব্ধ। দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আজকের জন্য ক্যাফে বন্ধ করে দেয় ম্যানেজার। ভয়ে তটস্থ হয়ে আছে বাকিরা। জসিমের অবস্থা ভয়ঙ্কর। পুরো শরীর ফুলে গিয়ে একটা আলুর বস্তা তৈরি হয়েছিল। দ্রুত তাকে হসপিটালে নেওয়া হয়। ভাগ্য ভালো সুপ্রসন্ন বলে এ যাত্রায় বেঁচে যায় জসিম, কিন্তু সম্পূর্ণ প্যারালাইজড সে। জসিমের শরীরে বিষাক্ত সাপের বিষ ইনজেক্ট করা হয়, যাতে করে তার হৃদযন্ত্র স্পন্দন কমিয়ে দিতে থাকে। ক্যাফেতে বসে ঈগল চোখ দুটি আবদ্ধ করে রেখেছে ইহতিশামের সামনে। ইহতিশাম সামনে রাখা মনিটরে ক্যাফের সিসিটিভি ফুটেজে প্লে করা। ক্যাফের সামনেই প্রশস্ত মহাসড়ক। এমন একটা জায়গায় হঠাৎ করে ঝামেলা করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। কেউ তো আর সাথে করে পয়জন নিয়ে ঘোরে না। ইহতিশাম চোখ তুলে ক্যাফের পশ্চিম দিকে তাকায়। একদম কোণাটার দিকটায় ক্যামেরা লাগানো। এখান থেকে স্পষ্ট দেখা যায় পুরো ক্যাফে। ইহতিশাম হেলান দিয়ে বসে আছে চেয়ারে। চিবুকের নিচটায় হাত ঠেকিয়ে গম্ভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে শারহানকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে মেয়ের চেহারা নয়। ইহতিশাম আরেকটু খুঁটিয়ে দেখল। তার সিক্স সেন্স বলছে এটা জান্নাহ। ক্যামেরা যেখানে লাগানো, জান্নাহের পিঠটা ঠিক সেই দিকে, তাই তার চেহারা বোঝার উপায় নেই। কিন্তু যেহেতু ইহতিশাম জান্নাহকে আগে দেখেছে, তার চিনতে বেশি বেগ পেতে হলো না। গোলযোগের মাঝেই জসিম আসছে। ইহতিশামের তীক্ষ্ণ দৃষ্টি জসিমের অঙ্গভঙ্গিতে ভীত সম্ভ্রান্ত জসিমের শরীরের পরবর্তী মুখভঙ্গি ধরতে পারে ইহতিশাম। জান্নাহকে দেখে ভয়ে আড়ষ্ট সে। কিন্তু কেন? টনটন করে ওঠে ইহতিশামের মস্তিষ্ক। ফুটেজটা পজ করে উঠে দাঁড়ায়। চতুর্থবারের মতো ক্যাফেতে চক্কর লাগায় ইহতিশাম। ক্যাফের বিশাল ঠাই বন্ধ, তাই বাইরের কোলাহল ভেতরে আসছে না। ইহতিশাম ছাড়া কেউ নেই। ইহতিশাম শারহানের টেবিলের কাছে আসে। খাবারগুলো এখনও তেমন করে পড়ে আছে। মুচকি হাসে ইহতিশাম। এইটুকু মেয়ে কত খাবার অর্ডার করেছে। জান্নাহ মেয়েটার চেহারা বড্ড মায়াবী। বেশ লাগে ইহতিশামের কাছে, ষোড়শী হলেও নবযৌবনা। জান্নাহকে দেখলে ইহতিশামের তার প্রিয়তমার কথা মনে পড়ে। মেয়েটাকে অনেক দিন হলো দেখা হয় না। আর এই ঝামেলাটাও শেষ হচ্ছে না। যত দ্রুত এই কেস সলভ হবে, তত দ্রুত ইহতিশাম তার প্রিয়তমার কাছে ফিরে যাবে। আবার এসে বসে ইহতিশাম চেয়ারে। উন্মুখ হয়ে এই নিয়ে 10 বার দেখেছে 15 মিনিটের এই ফুটেজ। ইহতিশাম খেয়াল করে সেই হুডিওয়ালা লোক জান্নাদের আগেই এসেছে। কিছু একটা ভেবে অন্য দিনের ফুটেজগুলোও দেখে। আচম্বিত হয় ইহতিশাম। এই লোক আরও এসেছে এখানে, কিন্তু কখনোই তার চেহারা ক্যামেরাতে আসেনি। চকচক করে ওঠে ইহতিশামের দুই চোখ। তাহলে কেউ না কেউ তো তার চেহারা দেখেছে। জসিমের দ্বারা আর কিছু বলা সম্ভব নয়, কারণ আপাতত সে কথা বলতে পারবে না কয়েক বছর। কিন্তু ইহতিশামের মস্তিষ্ক জুড়ে টকবক করছে এক বিদঘুটে প্রশ্ন। জান্নাহ কোনোভাবে জড়িত এই খুনের সাথে? না। শারহান, সামিরা আর তিথির সাথে কিছু একটা ছিল শারহানের। তা সে সেদিন শারহানের গ্রামে গিয়ে বুঝতে পেরেছে। শুধু সামিরার কেস দেওয়া হলেও সিমলার বলে তিতির কেসটাও নিজ দায়িত্বে হাতে নিয়েছে ইহতিশাম। সামিরা আর তিতির নাম্বারে যে অচেনা নাম্বারগুলো থেকে কল আসতো, তার বেশিরভাগ শারহানের বাড়ির কাছ থেকে। সামিরা শারহান যেই পত্রিকার জার্নালিস্ট, তার চেয়ারম্যানের মেয়ে। ইহতিশামের মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। শারহান কি এখনও সেই নেশায় আসক্ত? কি করে হয়? যদি তাই হয়, তাহলে শারহান কিছুতেই বিয়ে করতো না। আর জান্নাহের মতো মিষ্টি একটা মেয়েকে বিয়ে করার পর অন্য কোনো মেয়ে? ইহতিশাম নিজের ভাবনাকে চড় লাগায়। কি ভাবছে এইসব সে? কিন্তু যদি তাই হয়, তাহলে কি এই খুন শারহান করেছে জান্নাহ থেকে কোনো কিছু লুকানোর জন্য? তাহলে জসিম জান্নাহকে দেখে ভয় পেল কেন? এমন নয় তো শারহান বিষয়ে জান্নাহকে কিছু বলতে চেয়েছে? কারণ যে বা যারা খুন করেছে তারা সাধারণ খুনি নয়। এত সহজভাবে সবটা সামলানো সবার পক্ষে সম্ভব না। যেখানে শারহান তুখোড় বুদ্ধি নিয়ে চলে। কিন্তু যদি শারহান এইসব করে থাকে, তাহলে অন্য কাউকে ইনভলভ সে কখনোই করবে না। এই ধরনের রিস্ক নেওয়ার মতো ছেলে সে নয়। বিশ্রী শব্দ বেরিয়ে আসে ইহতিশামের মুখ থেকে। কিছু বুঝতে পারছে না সে। কিছু করার আগেই শারহানের সাথে কথা বলা জরুরি। একবার ভুল করে নিষিদ্ধ গলিতে ছুঁড়ে ফেলেছে সে শারহানকে, দ্বিতীয়বার নয়। আর এখন শারহান একা নয়, তার সাথে আরও একজন জড়িয়ে আছে। কেন যেন মেয়েটাকে আপন মনে হয় ইহতিশামের।
কোথাও সে দেখেছে জান্নাকে। সত্যিই কে এই সে যাকে সে দেখেছিল? যদি তাই হয় তাহলে জান্না এর কোনো ক্ষতি সে হতে দেবে না। ঘুমট অন্ধকারে এক চিলতে কৃত্রিম আলো হয়ে জ্বলছে নীল রঙের ডিম লাইট। ছোট্ট ছোট্ট দম ফেলছে জান্না। আকাশে জটলা মেঘ ঢাকছে, ঝড় শুরু হবে বলে। জান্না এর শরীরটা বড্ড ক্লান্ত, শুয়ে আছে সে বিছানায়। তার পাশেই বসে আছে শারহান। শীতল গলায় বলল, খেতে যখন পারবেন না অর্ডার কেন করলেন? আমাকে থালা ধরানোর ফন্দি? জান্না ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল। শারহান অসহিঞ্চু গলায় আবেগ মিশ্রণ করে বলল, হঠাৎ এমন হলো কেন? জান্না ক্ষীণ গলায় বলল, জানি না। ফুস করে দম ফেলে শারহান মোলায়েম গলায় বলল, এখন কেমন লাগছে? ভালো। চকিতে ফিচেল হাসে শারহান। জান্না এর নাকের সাথে নাক ঘষে রসালো গলায় বলল, বমিটিং হলো কেন আপনার? এই, আপনি প্রেগনেন্ট না তো? অবশ্য তা হওয়ার কথা না। ঠোঁট গুজ করে জান্না। মৃদু ছন্দে হেসে ওঠে শারহান। বেশ মজা পেল নিজের কথায় সে। স্বাভাবিক গলায় বলল, ঘুমান, আজ আর রাতে কিছু খেতে হবে না আপনাকে। আমাকে পথে বসানোর পরিকল্পনা চলছে আপনার। দুবার হসপিটালে দৌড়াতে হয়েছে আজ। শারহান উঠে দাঁড়ায়, তার হাত আঁকড়ে ধরে জান্না। অত্যন্ত কোমল গলায় বলল, আজ এখানেই শুয়ে পড়ুন। চোখে আসে শারহান, শক্ত গলায় বলল, নারী দেহের উষ্ণতায় তো বরফও গলতে শুরু করে, আর পুরুষ জাতি তো হিংস্র হয় না। আপনার এখন রেস্টের প্রয়োজন রজনীগন্ধা। নিঃশব্দে তার হাত ছেড়ে দেয় জান্না। শারহান শুনবে না তার কথা। ড্রয়িং রুমে এসে পরিচিত সেই কাউচে ধপ করে শুয়ে পড়ে শারহান। সারাদিনের ক্লান্ত দেহ কাউচের উষ্ণ স্পর্শ পেতেই আরও ভার হয়ে আসে। চোখ বুজে নেয় শারহান। তার সেই মুদিত চোখে ভেসে ওঠে সেই কিশোরী দুই চোখ। সে হাসছে, শুধু হাসছে। মৃদু গলায় বলে ওঠে, শারহান, আমার বোকা রজনীগন্ধা। বসন্তের শেষ সপ্তাহ। বাংলা মাসের ভয়াল মাস শুরু হলো বলে। হুটহাট কালবৈশাখী ঝড় দলিয়ে ফেলে সব। একটু আগেই সেই বার্তা দিয়েছে প্রকৃতির বায়ু। আকাশ ঢেকে গেছে কালো মেঘে। গর্জন করে সেই মেঘের ফাঁকে জ্বলে ওঠে এক চিলতে আলোর স্ফুলিঙ্গ। সাথে শুরু হয় তেজস্বী পবন। বারান্দার পাশে থাকা মেহগুনি গাছ যেন আশ্রে পড়ছে ভেতরে। সেই দমকা বাতাসের সাথে উড়ে আসছে বালুরাশি। বাতাসের তীক্ষ্ণ শোষ আওয়াজ কোনো হিংস্র বাঘের চেয়ে কম না। সেই বাতাস ফুঁড়ে ঢুকে যাচ্ছে রাফাতের অস্থিমজ্জায়। বাইরে এই ভয়ঙ্কর প্রকৃতির তাণ্ডব থেকে আরও বড় ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে তার বুকের মাঝে। এই তাণ্ডবের কাছে প্রকৃতির তাণ্ডব নিতান্ত অমূলক মনে হলো রাফাতের কাছে। বাতাসের নগ্ন রাগের সাথে বর্ষণ শুরু হয়েছে। পবনের তুরে সমান্তরাল বৃষ্টি তেরছা হয়ে ঢুকে যাচ্ছে বারান্দার ভেতর। রাফাতের চোখ বন্ধ হয়ে আসে। ধুলো জড়ানো সেই বৃষ্টির শীতল জলে তবুও ম্যাঘ ফুঁড়ে উকি দেওয়া সেই চাঁদকে দেখছে রাফাত। আঁকাবাঁকা চাঁদেশ্বরী যেন থমকে গিয়ে তাকেই দেখছে। সে হাসছে, কিন্তু বিষণ্ণ রাফাতের চোখ, কারণ তার চাঁদ যে আজ বহু দূরে। শ্রবণ ধারায় ভিজে জুবুথুবু হয়ে গেছে রাফাত। তাই তার চোখের নোনতা জল আর বৃষ্টির শীতল জল আলাদা করা যাচ্ছে না। ঘর ভর্তি বালু আর বাড়ি পর্দা উড়িয়ে আসা বাতাসে ঘরের অবস্থা এলোথেলো। ওয়াশরুমে থাকায় কোনো কিছুই টের পায়নি ইশাক। বের হয়েই রাফাতকে না পেয়ে বারান্দায় আসে। দিগ্ভ্রান্তের মতো উদাস দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে রাফাত। আজ ঝড় বাইরে নয়, তার হৃদয় গহ্বরে উঠছে। প্রকৃতির এই ভয়ঙ্কর ধ্বংসলীলায় তার হৃদয়ের কৃত্রিম ধ্বংসলীলার কাছে কিছুই নয়। রাফাতের এই বৈরী আচরণ আর সহ্য হচ্ছে না ইশাকের। টেনে হিঁচড়ে ঘরে নিয়ে আসে। দরজা জানালা সব বন্ধ করে দেয়। একটা প্রস্তরখণ্ডের মতো বসে আছে রাফাত। তার দেহ তো আছে, কিন্তু প্রাণের অস্তিত্ব নেই। ধপ করে বন্ধুর পাশে বসে ইশাক অসহিঞ্চু গলায় বলল, এসব কি শুরু করেছিস? কালই ঢাকা ফিরবো আমরা। রাফাত কথা বলল না। বুকের অথই ঢেউ তার পা খুঁজে পাচ্ছে না। সে উত্তাল, বেসামাল, বেপরোয়া। ধাক্কা দিয়ে উঠেই ইশাক মৃদু কম্পন হয় রাফাতের শরীরে। কাতর চোখ দুটো ফিরিয়ে ক্লান্ত গলায় বলল, ও আবার আমাকে ধোঁকা দিয়েছে, পালিয়ে গিয়েছে আমাকে ছেড়ে। রাফাতের সেই শীতল কণ্ঠে হিম হয়ে আসে ইশাকের শরীর। রাফাতকে দুই হাতে নিজের বুকে জড়িয়ে নেয় রাফাত নিরুত্তাপ। ইশাক কোমল গলায় বলল, দেখ দোস্ত, জীবন নদীর মতো, থেমে থাকার নয়। তুই কেন নিজেকে শেষ করে দিচ্ছিস? মেনে নে বর্তমান, ভুলে যা অতীত, ভবিষ্যৎকে নিয়ে ভাব। রাফাতের চোখ বুঝল, গড়িয়ে পড়ল দুফোঁটা জল। অতিমাত্রায় শীতল গলায় বলল, আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তো আমি ওকে নিয়েই ভেবেছি, কিন্তু ও তো নেই। তাহলে আমি এসব দিয়ে কি করব? রাফাতকে সোজা করে ইশাক থমথমে গলায় বলল, তুই কেন ভেঙে পড়ছিস? ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ভাগ্য বদলানোর ক্ষমতা আমাদের কারো নেই।
রাফাত অস্পষ্ট স্বরে বলল, আমি তো চাইনি বদলাতে, কেন বদলে গেল? ইশাক তপ্ত শ্বাস ফেলে রাগান্বিত গলায় বলল, এইবার তুই বাড়াবাড়ি করছিস। ভালোবাসা জোর করে পাওয়ার জিনিস নয়, জান্নাত তোকে কখনো ভালোবাসেনি। কি বলছিস? রাফাতের কণ্ঠে মর্মাহত, কিন্তু তা বেশ তপ্ত শোনালো। ইশাক গম্ভীর গলায় বলল, ঠিকই বলছি, তুই যা ফিল করেছিস তা জান্নাত কখনো ফিল করেনি তোর জন্য। এইটা ঠিক যে তোর আর ওর সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি ছিল, কিন্তু একজন লাইফ পার্টনার হিসেবে তোকে ও কখনো দেখেনি। রাফাত সরু চোখে তাকায়, প্রশ্নবিদ্ধ সেই চোখ। ইশাক অধৈর্য গলায় রাগ মাখিয়ে বলল, ঠিকই বলছি। 12 বছরে একটা মেয়ের মধ্যে সেই ফিলিংস জন্ম নেয়নি যা তুই ফিল করিস, কিন্তু বর্তমান বদলেছে। জান্নাত শারহানকে ভালোবেসে, তোকে নয়। উঠে দাঁড়ায় রাফাত উগ্র গলায় বলল, আমি বিশ্বাস করি না। ইশাক ধমকে উঠে বলল, করতে হবে তোকে, জান্নাত নিজে আমাকে বলেছে। তারা দিয়ে উদ্বিগ্ন গলায় প্রশ্ন ছুড়ে রাফাত, কি বলেছে তোকে? জান্নাত স্কুল শেষে ইশাকের সাথে দেখা করে রাফাতের প্রতি তার সকল অব্যক্ত অনুভূতির কথা বলে। 12 বছরের কিশোরীর জান্নাতের রাফাতের প্রতি কখনো এই ধরনের অনুভূতি ছিল না, যাতে সে তাকে তার জীবনসঙ্গী ভাবে। তবে রাফাত সিরিয়াস ছিল। নিজের হাতে যাকে সে গড়েছে, অন্যকে কেন দিবে সে তাকে? নিজের মায়ে জড়াবে, নিজের ভালোবাসা সিক্ত করবে তার হাজার রজনীতে গড়ে ওঠা পবিত্র ভালোবাসাকে। কিশোরী জান্নাত একজন পথের দিশারি, একজন ভালো বন্ধু, একজন সহযোগী হিসাবে রাফাতকে চেয়েছে, এর বেশি নয়। ইশাকের কথায় জ্বলে ওঠে রাফাত, খলবলিয়ে উঠে বলল, তাহলে কেন ও বলল ও আমাকে বিয়ে করবে? কেন বলল আমার জন্য অপেক্ষা করবে? কেন আমাকে বাধ্য করলো ওকে নিয়ে ভাবতে? ইশাক তীব্র হতাশার শ্বাস ফেলে বলল, এটা তোর বুঝার ভুল। জান্নাত তো বুঝতোই না এইসব। আর তুই নিজেই বলেছিলি তুই জাপান যেতে চাইছিলি না, শুধুমাত্র জান্নাত বলেছিল যে ওর ডক্টর বর চাই, তাই তুই জাপান গিয়েছিস। তো হ্যাঁ বলেছি, ও বলেছে বলেই আমি গিয়েছি। ওকে এও বলেছি ফিরে এসে আমি ওকে বিয়ে করব। ওকেও ডক্টর বানাবো আমি, একসাথে থাকবো সারা জীবন। ও বাচ্চা নয় রাফাত, স্বামী নিয়ে সংসার করছে। 1.5 বছরে ও এতটা বড় হয়ে যায়নি যে আমার ভালোবাসা না বুঝলেও শারহানকে ভালোবাসে। শেষের কথাগুলো বেশ ক্ষুব্ধ হয়ে বলল রাফাত। তার দুই চোখ রক্তিম বর্ণ ধারণ করছে, অগ্নি বিচ্ছুরণ হচ্ছে সেই চোখে। গমগমে গলায় বলল, ওকে আমিও অপেক্ষা করব। ফিরবে তো ও নিশ্চয়ই। আমার প্রশ্নের জবাব ওকে দিতেই হবে, আমার খামতি ওকে দেখাতেই হবে, না হলে ছাড়বো না ওকে আমি। তুমি আমার মাপ কইরা দিছো তো বৌমা? জান্নাতের কান্না পেল, কিন্তু সে তা দমন করে সহজ গলায় বলল, এইসব কি বলছেন আম্মা? সন্তানের কাছে মা কি কখনো অপরাধী হয়? অন্তরা অনুযোগের সরে বলল, না গো বৌমা, কারণে অকারণে তোমার গায়ে আমি হাত তুলছি, কি করমু কও? পোলাডারে কইলজাত রাইখা পালছি, কি জানি হইল। গত 12টা বছর ধরে আমারে আপনি কইয়া কয়, ঠিকমতো কথাও কয় না। জান্নাতের চোখ ভরে আসে। শারহান কখনো কারো কথা শোনে না, নিজে যা বোঝে তাই করে। জান্নাত অনেকবার বলতে গিয়েও সাহস করে উঠতে পারেনি। অন্তরা আবারও কান্না মিশ্রিত গলায় বলল, আমি জানি শারহান তোমাকে খুব ভালোবাসে, তুমি তো জানোই। সে বিয়া করতে চায় নাই, কিন্তু তোমারে দেখাই তার পছন্দ হইছে, তাই ভাবছি বিয়া হইলে সে ফিরে আইব বাড়ি। কিন্তু এই 1 বছরেও বদলাইল না পোলাডা আমার, তাই তোমার উপর সেই রাগ ঝাড়তাম, মাপ কইরা দিও আমারে। জান্নাত ঠোঁট চিপে তার কান্না রোধ করে ধরা গলায় বলল, না আম্মা, এসব বললেন না, আমার কোনো রাগ নাই আপনার উপর। আমার মা থাকলেও তো ভুল করলে আমাকে শিখিয়ে দিত। অন্তরা মিনমিনে গলায় বলল, তা দিত, কিন্তু আমি তো তোমার গায়ে হাত তুলছি। থাক আম্মা, ভুলে যান এইসব, আমি কিছু মনে রাখিনি। অন্তরা আশ্বস্ত হলেন, খুশি খুশি গলায় বললেন, তয় এইবার আবার কথাটা রাইখো, আমি যেমনে শিখাইয়া দিছি অমনেই কইরো। জান্নাত একটু শক্ত হলো, সরস গলায় বলল, আম্মা, সে যদি জানতে পারে তাহলে আমার সাথে খুব রাগ করবে, আপনি তো জানেন সে কেমন। অন্তরা আত্মবিশ্বাসী গলায় বলল, তুমি চিন্তা করো না, আমি যেমন কইছি তেমনে কইরো, পরে আমি তারে বুঝাইমু। দেখবা একখান বাচ্চা হইলে সে বাড়ি ফিরাইব, তুমি ভয় পাইও না। আরো কিছুক্ষণ বাড়ির সবার খোঁজ খবর নিল। লাইন কাটে জান্নাত। মানুষটার কথায় বড্ড মন খারাপ হলো জান্নাতের। মোবাইলটা হাতে নিয়ে নিশ্চল হয়ে বসে রইল দিবানে। তার পাশে এসে বসে শারহান। জান্নাতের ভেজা অক্ষিপল্লব দেখে প্রশ্ন ছুড়ে, কাঁদছেন কেন? জান্নাত নির্মল গলায় বলল, বাড়ির কথা মনে পড়ছে। শারহান বাঁকা হাসে, জীবানে হেলান দিয়ে বলল, আপনারা মেয়েরা ননির পুতুল, একটু তাপেই গলে যান। জান্নাত আওয়াজে গভীরতা টেনে বলল, মেয়েরা মায়ের জাত, জানেন তো? তারা একবার যাকে হৃদয়ে স্থান দেয় তাকে সেখান থেকে সরাতে পারে না। শারহান অধর ছড়িয়ে তা শারহান অদর ছড়িয়ে হাহুতাশ করে হেয়ালি গলায় বলল, এত নরম হৃদয় নিয়ে বাঁচা যায় না রজনীগন্ধা।
শারহানের কথায় তোয়াক্কা না করে জান্না হুট করে বলল, আপনার আমাকে মনে পড়বে না শারহান? ঝট করে শারহান ডিবানের কোণার সাথে ঠেসে ধরে জান্নাকে। জান্না এর গাল দুটো চেপে ধরায় তার উষ্ঠদর গোলাকার রূপ ধারণ করে। জান্না এর চোখে চোখ রেখে তীক্ষ্ণ স্বরে বলল, তার প্রয়োজন পড়বে না। আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে আমি আপনার নিঃশ্বাসও বন্ধ করে দিব রজনীগন্ধা। শারহান গভীর চুমু খায় জান্না এর বলয়াকৃতি ঠোঁটে। হতভম্বের মতো চেয়ে থাকে তার দিকে। জান্না ফিক করে হেসে ফেলে শারহান স্বাভাবিক গলায় বলল, জাস্ট কিডিং, ভয় পাবেন না। শারহান তার গাড় হেলিয়ে দেয় ডিবানে। সিলিংয়ের দিকে তাকিয়ে বেখেয়ালিপনায় বলল, মনে পড়বে কি মনে পড়বে কি না জানি না, তবে আমার অন্তিম নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথেই থাকব। যদি কখনো ছেড়ে যেতে চাই তাহলে না হয় নিজের হাতেই এই প্রাণটা কেড়ে নেবেন। সেই অধিকার আমি আপনাকে দিলাম রজনীগন্ধা। জান্না এর ভাবিত নয়ন স্থির রইল শারহানের সেই মসৃণ চেহারায়। দুই উদ্ভাসিত চোখে মৃদু গলায় জিজ্ঞেস করে জান্না, মেডিসিন কতদিন খেতে হবে শারহান? শারহান ঘাড় সোজা করে তির্যক দৃষ্টি দেয়। নির্বিঘ্ন গলায় বলল, এতদিন প্রেসক্রিপশন দেখিনি। 1 মাসের কোর্স, রেগুলার মেডিসিন নেবেন। ঠিক না হলে বলবেন, এর চেয়ে বড় গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাব আপনাকে। জান্না দুটো ঢোক গিলল। শারহান ব্যস্ত হয়ে বলল, আজ রাতে কিন্তু আমি ফিরব না। জান্না চোখ ছোট ছোট করে ভীত গলায় বলল, কেন? কাজ আছে আমার, আপনাকে আজকে একাই থাকতে হবে। জান্না প্রীত সমৃদ্ধ গলায় ধীরে ধীরে বলল, কিন্তু শারহান। শারহান উঠে দাঁড়ায়, শক্ত গলায় বলল, কিন্তু করার নেই, কিছু করার নেই রজনীগন্ধা। আমার জরুরি কাজ আছে, আর শাহিককে আমি আপনার সাথে রেখে যেতে পারছি না। পুরুষ মানুষের শরীরে অসুর ভর করতে সময় লাগে না, ইউ নো দ্যাট। জান্না কাতর চোখে তাকিয়ে থাকে। শারহান জান্নার কপালে উষ্ণ চুম্বন করে নির্বিকার গলায় বলল, দরজা ভালো করে লক করে রাখুন। আর কোনো কিছু প্রয়োজন হলেই আমাকে কল করবেন। হালকাভাবে এক হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে জান্নাকে। তার চুলে আলতো চুমু খেয়ে বলল, মাই নর্থ ইস্টার। পার্কিং লজে নিজের গাড়িতে বসতে গেলেই শারহান দেখল উগ্রমূর্তি ধারণ করে হনহন করে অ্যাপার্টমেন্টের দিকে ধেয়ে আসছে সৃজা। তাকে দেখে গাড়ি থেকে নেমে আসে শারহান। সৃজার হাত ধরে বলল, কি হলো তুমি এখানে? সৃজা গজরাতে গজরাতে বলল, আমার কল কেন রিসিভ করছিলে না? শারহান সহজ গলায় বলল, ব্যস্ত ছিলাম। বিদ্রুপপূর্ণ হাসে সৃজা। তাচ্ছিল্য গলায় বলল, বউকে নিয়ে ব্যস্ত ছিলে? বউ পেয়ে আমাকে ভুলে গেলে? শারহান ফোঁস করে দম ফেলল। সশব্দে বলল, চলো এখান থেকে, কাজ আছে আমাদের। সৃজা ঝটকা মেরে হাত সরায় শারহানের। ভেতরের দিকে যেতে গেলেই শারহান তার সামনে থমকে দাঁড়ায়। তপ্ত গলায় বলল, কোথায় যাচ্ছ? সৃজা ফুঁসলে উঠে বলল, তোমার বউকে দেখতে। আমার চেয়ে কতটা সুন্দরী ওই ষোড়শী আমি দেখতে চাই। শারহান গনগনে গলায় বলে ওঠে, বাজে কথা কম বলো, চলো এখান থেকে। সৃজাকে জোর করে গাড়িতে বসায় শারহান। 6তলা জানালা দিয়ে তাই স্পষ্ট দেখতে পায় জান্না। চুপসে আসে তার মুখ। নরম পায়ে ডিবানে এসে বসে। পা দুটো উঠিয়ে নিঃশব্দে শুয়ে পড়ে। মনে মনে ভাবে, ঘরের বিরিয়ানি বাসি হলে বাইরের ডাল ভাতও অমৃত মনে হয়। চোখ বন্ধ করে জান্না। তার মুদিত অক্ষিযুগল দিয়ে ঝরতে থাকে শ্রাবণের শীতল প্রস্রবণ। মৃদু মন্দে চলছে রোমান্টিক গান। পুরো বার জুড়ে টিমটিমে রঙিন আলো। নেশায় মত্ত চারপাশের নরনারী। কোলাহলের মাঝেও নেশার্ত মানুষগুলো অদ্ভুত শান্তি খুঁজে নেয়। কেউ বিলাসিতা, আর কেউ নিজেকে ভুলতে বেছে নেয় এই পথ। কারো কারো স্বভাবেও খামতি থাকে। ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েগুলো সার্ভ করে যাচ্ছে একের পর এক ড্রিঙ্কস। তাদের চেহারার জলুসে কুপোকাত নেশায় মত্ত পুরুষ। একটুখানি ছোঁয়া পেতে হিরকি দেয় টাকার বর্ষণ। তবুও আকাঙ্ক্ষিত নারীকে একটু কাছ থেকে ছোঁয়া চাই, তাকে দেখা চাই। সেখানের একটি টেবিলে নেশায় টলমল হয়ে টেবিলের উপর মাথা এলিয়ে বসে আছে একজন সুন্দরী রমণী। শিপনের শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ, ঘাড় পর্যন্ত বব কাট করা চুল, ঠোঁটে গাঢ় লিপস্টিক। তার দিকে অনিমেষ চাহনি দিয়ে তাকে গিলে নিচ্ছে 30 ঊর্ধ্ব ভদ্রলোক। চোখে তার ভারী চশমা, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, হাতে ভারী সিলভার রঙের হাত ঘড়ি। গ্রে কালারের স্যুট। বারের কাউন্টারের সামনে উঁচু টুলে বসে মেয়েটির দিকে তাকিয়ে ধীরে ধীরে গলায় ঢালছে 100 বছর পুরনো ওয়াইন। ওয়াইনের চেয়ে বেশি নেশা তো ওই মেয়ের চোখে। বারের ম্যানেজার বিচক্ষণ দৃষ্টিতে তা পর্যবেক্ষণ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর লোকটির সামনে এসে চাপা গলায় বলল, স্যার কি আরও কিছু চাচ্ছেন?
ঘুমট হাসলো লোকটি। ওয়াইনের গ্লাসে আরও ওয়াইন ঢেলে গটগট গিলে নিল। বৃহৎ শ্বাস ফেলে মেয়েটির দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে তেরসা গলায় বলল, আপনাদের ওয়াইনে নেশা কেন হচ্ছে না বলুন তো? ম্যানেজার দাঁত কেলিয়ে বলল, স্যার কি আজ নতুন? লোকটি বিগলিত হেসে বলল, এখানে নতুন হলেও স্বভাব পুরনো। চমৎকার হাসলো ম্যানেজার। খিলখিলিয়ে বলল, এর চেয়ে দারুণ কিছু আছে, ব্যবস্থা করব। লোকটি গম্ভীর সুরে মেয়েটির দিকে তাকিয়ে বলল, এর চেয়ে খাসা না হলে কিন্তু আমি কেস করব। ম্যানেজার দন্তপাটি বের করে বিশ্রী হাসলো, নিচু গলায় বলল, তাহলে চলুন আপনাকে জান্নাতের সেহের করিয়ে আনি। লোকটি দুর্বোধ্য হাসলো। মেয়েটির দিকে আরেকবার তাকিয়ে ম্যানেজারের সাথে হাঁটা ধরল। মেয়েটির চুল পড়ে আছে টেবিলে। ম্যানেজার লোকটিকে ভারের উপর তালায় নিয়ে গেল। সেখানে একটা দরজার সামনে দুটো শক্ত সামর্থ্য লোক দাঁড়িয়ে আছে। লোকটিকে ইলেকট্রনিক ডিভাইস দ্বারা চেক করা হলো। রেড লাইট জ্বলতেই বিগলিত হেসে লোকটি তার হাতের সিলভার রঙের ভারী হাতঘড়িটি দেখালো। দরজার ভেতরে আসতেই আবছা আলোপূর্ণ এক ঘর, তা দিয়ে সোজা বের হয়ে এলো। সামনে দুটো লিফট। একটা দরজা দেখেই মনে হবে অকেজো, কিন্তু লোকটিকে অবাক করে দিয়ে সেই লিফটের পাশে থাকা একটা সামান্য কম দামি দেয়ালঘড়ি সরিয়ে বাটন পুশ করে ম্যানেজার। কিন্তু সেই লিফটের দৃশ্যমান সুইচ অকেজো, যাতে করে যে কোনো সাধারণ মানুষের মনে হবে এই লিফট অচল। লিফট ঢুকেই আরও আশ্চর্য হয় লোকটি, কারণ লিফটটি শুধু নিচের দিকেই যাবে, এর উপরের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। লিফট থেকে বের হতেই একটা সুসজ্জিত ঘর, সেখানে দেশি বিদেশি মদ, বিয়ার, ওয়াইন সহ আরও অনেক ধরনের জিনিস। একটা বিখ্যাত পেইন্টিং লাগানো, যা একজন সূক্ষ্ম নগ্ন নারীর বাঁকা হাসি। লোকটি সেই রুম থেকে বের হতেই একটা লম্বা করিডোর, তা দিয়ে সামনে এগিয়ে যেতেই সারিবদ্ধ কতগুলো রুম। তার একটাতে লোকটিকে ঢুকিয়ে ম্যানেজার ওয়েট করতে বলে। লোকটি ভেতরে ঢুকতেই আচম্বিত হয়। কি নিখুঁত করে সাজানো শুভ্র বিছানা, ঝিলমিলে আলো, নাকের মধ্যে ধুম করে খেলে গেল এক মিষ্টি সুগন্ধ। লোকটি বিছানায় আয়েশ করে বসলো, তার অসঞ্চু নজর বারবার ঘড়ির দিকে। একটু পর কট করে দরজা খুলে একটা মেয়ে ঢুকে পড়ে। মেয়েটির রেশম কালো চুল ছড়িয়ে আছে, নিখুঁত চোখজোড়া কাজলে আবৃত, কাটা কাটা নাক, পাতলা ঠোঁট, যা দেখে যে কোনো পুরুষের মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি হবে। কিন্তু লোকটির কিছু অনুভূতি হলো না। সে ঠায় বসে রইল। তার মোবাইলে অনবরত কল বেজে যাচ্ছে। রজনীগন্ধা। মেয়েটি তার কমল পা জোড়া দিয়ে এগিয়ে এসে লোকটির পাশে বসলো। মিষ্টি করে হেসে তার কানের কাছে মুখ নিয়ে কাঁধে হাত ছোঁয়াতেই ঝট করে থাপ্পড় পড়ে মেয়েটির। সেই তুলতুলে গালে সেকেন্ডে সে ছিটকে পড়ে ফ্লোরে। হতভম্ব হয়ে তাকাতেই ডারাজ গলায় বলে ওঠে, শারহান, আরেকবার গায়ে হাত দিবি, জানে মেরে ফেলবো, শালি স্লাট। মেয়েটি চোখের পাতা প্রশস্ত করে ভীত চোখে তাকায়, বিড়বিড় করে বলে ওঠে, শারহান, গাদার বাচ্চাগুলো এত দেরি করছে কেন কে জানে। দরজায় করাঘাত পড়তেই শারহান সপ্রতিভ হয়, কিন্তু ততক্ষণে মেয়েটি শারহানকে ধাক্কা মেরে গিয়ে দরজা খুলে দেয়। হুড়মুড় করে জন পাঁচেক হাট্টাগুট্টা লোকসহ ম্যানেজার এসে ঢুকে। মেয়েটি অধৈর্য হয়ে ভয়তে গলায় বলল, আরে এ কোনো কাস্টমার না, শালা মনে হয় পুলিশের লোক। শারহান দাম্ভিক গলায় বলল, পুলিশ না, তোদের ভাব। ম্যানেজার তার লোকগুলোকে কিছু বলতে যাবে, তার আগেই শারহান তার কলারের ভাঁজ থেকে একটা ছোট্ট কাচের শিশি বের করে ফ্লোরে ছুঁড়ে মারে। মুহূর্তেই পুরো রুম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সেই সুযোগে শারহান তার পকেটে থাকা ইলেকট্রিক ডিভাইসের সুইচ অন করে, তাতে করে চুম্বকীয় পদার্থের বিপরীত শক্তি দ্বারা তৈরিকৃত সেই ডিভাইসের শক লাগতেই শারহানের ঘড়িতে থাকা ছোট্ট পাতলা চাকুটা তার হাতে এসে পড়ে। আর তা দিয়েই ধোঁয়ার মধ্যেই ম্যানেজারকে টেনে ধরে তার গলায় চাকুটা রেখে ঠেসে রাখে। ধোঁয়ার আচ্ছন্নতা কাটতেই শাইক আর সৃজা এসে এক ফোর্স পুলিশ নিয়ে ঢুকে সেখানে। মুহূর্তেই পুরো পরিবেশ শারহানের কন্ট্রোলে চলে আসে। পুলিশ সবাইকে ধরে নিয়ে যায়। শারহান ভেতরে আসার সময় তার হাতের তর্জনী সুচ দিয়ে ফুটো করে তার আসার রাস্তার সকল দেয়ালের সন্তর্পণে রক্তের দাগ লাগিয়ে শাইক আর সৃজার জন্য সংকেত রেখে আসে। স্বস্তির নিঃশ্বাস ফেলে শারহান। সৃজার মাথার উইকটা ঠিক করে হেসে হেসে বলল, সাবধান, ছদ্মবেশ নেওয়ার পরও যদি কেউ তোমার চিনে ফেলে, তখন কিন্তু আমার কোনো দোষ নেই। সৃজা মজার ছলে বলল, তুমি বাঁচাবে না আমাকে? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। সৃজার মন খারাপ হয়, তবুও হেসে বলল, তুমি ঠিক আছো তো? আই এম ফাইন। শারহান তার আঙ্গুলে স্ট্রিপ লাগিয়ে নেয়। শাইককে ডেকে বলল, সৃজাকে এনজিওতে দিয়ে এখনই আমার বাসায় যাও।
জান্না সে কখন থেকে কল করে যাচ্ছে, আমি এখন রিসিভ করতে পারছি না। শাইক আনুগত্য সুরে বলল, ওকে স্যার। শারহান মৃদু হেসে বলল, যাওয়ার আগে এই দাড়ি মোছ খুলে যেও, না হলে জান্না দরজা খুলবে না। জি স্যার, আপনি যাবেন না? শারহান গম্ভীর গলায় বলল, থানায় যাব আমি, ফিরতে সকাল হবে। জান্নাকে বলবে সে যেন চিন্তা না করে। যাও সৃজা। বুকে হাত ভাঁজ করে মেরুদণ্ড ধীর করে সেলের সামনে দাঁড়িয়ে আছে শারহান। ভেতর থেকে আসা আর্তনাতে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। ভোরের আলোয় মিশে যাচ্ছে কতিপয় লোকের ভয়ঙ্কর গগনবিদারী চিৎকার। ধরে অন্য লোকগুলো বেধড়ক পেটাচ্ছে 3জন কনস্টেবল। এই সময় মহিলা কনস্টেবল না থাকায় মোটা ভুঁড়িওয়ালা সেই ভারী মেকাপলা মহিলার এ যাত্রায় রক্ষে, কিন্তু তা কতক্ষণ তা জানা নেই। কারণ সকাল হলেই ব্যস্ত থানায় শুরু হবে দৈনন্দিন অফিসারদের আনাগোনা। আর তখন ভাবতেই বাঁকা আসে শারহান। সেলের দরজা খুলে বেরিয়ে আসে নাদাপেটা কনস্টেবল রহিম। ঘাম চুইয়ে পড়ছে তার শরীর থেকে। শার্টের বুতাম প্যাট পর্যন্ত খুলে আছে। শ্যামলা চেহারাটা ঘামে ক্লান্তিতে কালো বর্ণ ধারণ করেছে। তার পেছন বেরিয়ে আসে বাকি 2জন। হাঁপাতে থাকে তারা। শারহান সরে দাঁড়ায়। রহিম ফেঁসফেঁসে গলায় বলল, সেই কেলাইসি স্যার। হসপিটালে ভর্তি করাইয়া টেস্ট করলে দেখবে 206খানা হাড়ের 200খানাই ভাঙা। ফিচেল হাসে শারহান দৃঢ় গলায় বলল, গুড, যান এইবার রেস্ট নিন। বাকিটা একটু পরে, যতক্ষণ না শরীরের সব কয়টা হাড় ভাঙবে ততক্ষণ পেটাবেন। বাকিটা আমি দেখব। জি স্যার। তারা যেতেই সেলের ভেতরে আসে শারহান। লোকগুলোর দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে। শারহানকে দেখেই ভয়ে জড়সড় হয়ে পড়ে মহিলাটি। একে দিয়ে বাড়ির মেয়েদের ঠাটিয়ে রাখা হয়। শারহান হাঁটু ভেঙে বসে, মোলায়েম তার দৃষ্টি, কিন্তু তাতেই মহিলাটির অন্তরাত্মা শুকিয়ে যায়। শারহান বিগলিত হাসল, কমল গলায় বলল, তোর ভাগ্য ভালো, থানায় কোনো মহিলা কনস্টেবল নেই, না হলে এতক্ষণে। শারহান কথা শেষ না করে পেছনে আধমরা লোকগুলোর দিকে তাকায়। আর তাতেই মহিলাটি 12 কয়েক ডুব গিলে তার শিরদাঁড়া বেয়ে নেমে আসে শীতল ধারা। ঝট করে শারহানের পা চেপে ধরে বলল, তুমি আমার ধর্মের ভাই, আমারে বাঁচাও। এই মাইর আমার শরীরে পড়লে আমি সত্যিই মইরা যামু। পা টান দিয়া মহিলাটির গালে কোনো কিছু না ভেবেই সজোরে চর বসায় শারহান। দাঁত কিরমির করে বলল, একদম ছুবি না আমায়, নাহলে সারা জীবনের মতো এইখানে পুঁতে রেখে যাব। আটকে ওঠে মহিলাটি ভয়াতুর গলায় বলল, মাফ করেন স্যার। তপ্ত নিঃশ্বাস ফেলে শারহান। গাঢ় গলায় বলল, আমি না চাইলে ওই তোদের মন্ত্রী বাপও তোদের বের করতে পারবে না। ব্যগ্র গলায় বলে ওঠে মহিলাটি, আমারে কি করতে হবে বলেন, শুধু এখান থেকে বের করেন আমারে। ওকে, দেখ তাহলে। শারহান তার মোবাইল থেকে সেই মেয়ের ছবি দেখায়। মহিলাটি উৎসাহের সাথে বলল, এই মাইয়ারে লাগবো? এর চেয়ে ভালোগুলা আছে আমার সন্ধানে। শারহান তার রাগ চেপে রাখতে না পেরে ঠাটিয়ে আরেক চর বসিয়ে দেয় মহিলাটির গালে। ভরকে যায় মহিলাটি। বজ্র কাঠের গলায় বলে ওঠে শারহান, শালি স্লাট, আমাকে দেখে তোর কি মনে হয় আমি তোকে ভালো করে ছবিটা দেখতে বলেছি? মহিলাটি ভীত সম্ভ্রান্ত হয়ে তার ঝাপসা চোখ দুটো দিয়ে ভালো করে ছবিটি দেখতে থাকে। শারহান ধীর গলায় বলতে থাকে, এইটা আজ থেকে 29 কি 30 বছর আগের ছবি। বর্তমানে এর বয়স 35-এর আশপাশ। গুরু কুচকায় মহিলাটি নির্বিকার গলায় বলল, তাহলে এরে দিয়ে কি করবেন? তোর জেনে কাজ নেই, কোথাও দেখেছিস একে? না তো। আর এর তো মেলা বয়স, বাইচা থাকলেও এই কাম কি তার দ্বারা আর হইব? শারহান বিক্ষিপ্ত গলায় বলল, তোকে এত কিছু বলতে বলিনি। মহিলাটি কণ্ঠে নমনতা এনে বলল, তবে আপনি খোঁজ চালাইতে চাইলে ইন্ডিয়া যাইতে পারেন। মন্ত্রী সাহেবের আরও অনেক জায়গায় এই ব্যবসা আছে। শারহান ঠোঁট চিপে মাথা জাকায়। উঠে দাঁড়ায় সে। মহিলাটি ব্যস্ত হয়ে বলল, স্যার, আমাকে সারবেন না? শারহান বাঁকা ঠোঁটে বলল, কয়েকদিন শ্বশুরবাড়ির আপ্যায়ন তো হজম কর। শ্রান্ত পরিশ্রান্ত বিনিদ্র রজনী কাটিয়ে ফিরে আসে শারহান তার ফ্ল্যাটে। কিন্তু সেখানে দাঁড়িয়ে চটে যায় শারহান। ভেতর থেকে খিলখিল হাসির আওয়াজ বেরিয়ে আসছে জান্নাইয়ের সাথে পুরুষালী কণ্ঠস্বর। শারহানের মস্তিষ্ক ফেঁপে ওঠে, টকবগিয়ে ওঠে তার রক্তকণিকা। তুমুল বর্ষণের মতো ডোরবেল বাজাতে থাকে। দরজা খুলে একগাল হেসে তার সামনে দাঁড়ায় জান্না। সেই মোহনীয় স্নিগ্ধ ঐশ্বরিক চেহারায় চোখ পড়তে শারহানের সমস্ত রাগ, ক্ষোভ, ক্লান্তি নির্বিশেষ কর্পূরের মতো মিলিয়ে যায় বাতাসে। এই ছিল জান্নাইয়ের পর্ব 25 থেকে 27 পর্যন্ত, সবগুলো একসাথে।